আমরা যখন ক্যাপিটাল এডিকুয়েসি রেশিওর কথা বলছিলাম তখন উই টকড অ্যাবাউট রিস্ক ওয়েটেড অ্যাসেট। সো ব্যাংক যে অ্যাসেটগুলো ক্রিয়েট করছে সবগুলোর রিস্ক তো এক না। ব্যাংক যদি ট্রেজারি বিলস অ্যান্ড বন্ড কিনে থাকে এগুলোর রিস্ক ওয়েট জিরো, কারণ এখানে গভর্নমেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনাকে পেমেন্টটা করবে। সো ভার্চুয়ালি হ্যাভ নো রিস্ক। আপনি যদি এরকম হয় যে লোন দিয়েছেন অ্যান্ড খুব রিটেইল লোন যেগুলো দেন সেগুলোর রিস্ক ওয়েট একটু বেশি থাকে, হাইলি রেটেড কর্পোরেট, সেক্ষেত্রে হয়তো রিস্ক ওয়েট কম থাকতে পারে। সো রেটিং অফ দ্য কাস্টমারের উপরে নির্ভর করে থাকে। সো সকল অ্যাসেট, ব্যাংক যে অ্যাসেটগুলো ক্রিয়েট করছে সকল অ্যাসেটের রিস্ক তো আসলে সেম না। কোনোটার রিস্ক বেশি, কোনোটার 100% ওয়েট, কোনোটার 125% ওয়েট, কোনোটার 0% ওয়েট, এভাবে করে সবগুলো অ্যাসেটের রিস্ক ওয়েটিং করা হয় এবং ওয়েটিং করে সেগুলোকে গুণ করার পর টোটাল যে রিস্ক ওয়েটেড অ্যাসেট পাই সেটারই একটা সার্টেন পার্সেন্টেজ আমার ক্যাপিটাল এডিকুয়েসি রাখতে হচ্ছে। সো ব্যাংক যত বেশি রিস্কি অ্যাসেট ক্রিয়েট করবে তত ক্যাপিটাল বেশি রাখতে হবে, ব্যাংক যত লেস রিস্কি অ্যাসেট ক্রিয়েট করবে তত আপনার ক্যাপিটাল কম রাখতে হবে। সো ক্রাইটেরিয়া অফ প্রবলেম অ্যাসেটস অফ আ ব্যাংক, আমরা যদি একটি দেখি যে একটা ব্যাংকের কী কী ধরনের প্রবলেম অ্যাসেটস হতে পারে বা তার ক্রাইটেরিয়া কী কী। যেমন নন পারফর্মিং লোন, একটা ব্যাংকের যত বেশি নন পারফর্মিং লোন হবে তত প্রবলেম অ্যাসেটস বেশি। এমন কোনো লোন যদি হয় পেমেন্ট দিচ্ছে কিন্তু একটু লেটে দিচ্ছে, সো দ্যাট ইজ এ প্রবলেম ফর দ্য ব্যাংক। ব্যাংক নিডস টু গেট দ্য পেমেন্ট অন দ্য ডিউ ডেট। লেট পেমেন্ট হলে ব্যাংকের জন্য এটা কস্টলি হয়ে যায়। ব্যাংক ডিফল্টেড লোন যদি থাকে সেটা ব্যাংকের জন্য কস্টলি বা প্রবলেম অ্যাসেটস। ক্লাসিফাইড লোন যদি থাকে, দেখবেন যে ব্যাংকের দুই ধরনের অ্যাসেট থাকে, একটা হচ্ছে ক্লাসিফাইড লোন আর হচ্ছে আনক্লাসিফাইড। আনক্লাসিফাইডের উপরে সার্টেন লেভেলের প্রভিশন রাখতে হয়। ক্লাসিফাইডে তিনটা ক্যাটাগরি আছে। সো সেখানে আপনি যদি ব্যাড হয়ে যায় সেটা একরকম, সাবস্ট্যান্ডার্ড যদি হয়ে রাখে যায় আরেক রকম, এসএমএ যদি হয় আরেক রকম। সো যত ক্লাসিফাইড লোনগুলোর উপরে তো প্রভিশন রাখতে হচ্ছে বিভিন্ন রেটে। সো এগুলো প্রবলেমস, যত ক্লাসিফাইড লোন বেড়ে যাবে। অ্যান্ড যদি লোন রিস্ট্রাকচারিং করতে হয় সেটাও ব্যাংকের জন্য প্রবলেম আছে। রিস্ট্রাকচারিং করেছেন কিন্তু সেখান থেকে তো আলটিমেটলি রিস্ট্রাকচারিং করে তার টাকাটা আপনাকে আদায় করতে হবে। লোন ক্লাসিফিকেশন যদি আমরা দেখি তাহলে স্ট্যান্ডার্ড লোন, যেটা হচ্ছে গুড লোনগুলো, দেন হচ্ছে এসএমএ, এটাও আনক্লাসিফাই, এই দুইটা মিলে আপনার আনক্লাসিফাইড লোন। আর অন্যদিকে সাবস্ট্যান্ডার্ড লোন, ডাউটফুল লোন, ব্যাড লোন। সো এখানে সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন আছে যে কতদিন ওভারডিউ হলে এটা স্পেশালি মেনশন লোন বলা হবে, কতদিন ওভারডিউ হলে সাবস্ট্যান্ডার্ড বলা হবে, কখন আমি ব্যাড হিসেবে ঘোষণা করব। সো সেই অনুযায়ী সেন্ট্রাল ব্যাংকের সার্কুলার অনুযায়ী এই ক্রাইটেরিয়াগুলোকে অ্যাসেস করা হয়। এরপরে আমরা দেখব রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল। তো রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোলের কথা যখন আমরা বলছি, সো উই আর টকিং অ্যাবাউট এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট বা ইআরএম। সো ইআরএম হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক হুইচ ইজ এ স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ ফর আইডেন্টিফাইং অ্যাসেসিং অ্যান্ড পোটেনশিয়াল রিস্ক অ্যান্ড অপরচুনিটিস কী হতে পারে সেই জিনিসগুলোকে দেখা হয়। সো রাদার দ্যান লুকিং অ্যাট দ্য রিস্ক অন আ সলো বেসিস বা সাইলো বেসিসে রিস্ক না দিয়ে আমরা ওভারঅল পুরা এন্টারপ্রাইজ ওয়াইড আমরা রিস্কটা দেখতে পারি। সো হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। একটা কম্পোনেন্ট হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যানালিসিস আপনাকে করতে হবে, এবং অ্যানালিসিস এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি যে রিস্ক লেভেলটা বুঝতে পারলেন তারপরে আপনাকে ডিসাইড করতে হবে কোন রিস্কগুলোকে আমরা মিটিগেট করব। সো রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ককে কন্ট্রোল করতে হবে। কর্পোরেট গভর্নেন্সের মতো দেয়ার শুড বি রিস্ক গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স থাকবে, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড ক্রেডিট যে পলিসিসগুলো সেটাকে এনশিওর করতে হবে। বিজনেস কন্টিনিউটি বা ডিজাস্টার রিকভারি প্ল্যান দেখতে হবে। আইটি রিস্ক ম্যানেজমেন্টকে অ্যাসেস করতে হবে। রেপুটেশন রিস্ককে ম্যানেজ করতে হবে, রেগুলেটরি রিস্ককে ম্যানেজ করতে হবে, যে কারণে কমপ্লায়েন্স কন্টিনিউয়াসলি মেনে চলতে হয়। পারফরমেন্স অ্যান্ড স্ট্র্যাটেজি রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো সবই আসলে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের পার্ট। এখন এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের বেনিফিটসগুলো কী কী? যদি আপনি হাই কোয়ালিটি টোটাল কোম্পানি আসপেক্টে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টকে এনশিওর করতে পারেন তাহলে ইয়োর এবিলিটি ইমপ্রুভ করে টু আইডেন্টিফাই রিস্কগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। ইউ ক্যান হেল্প টু মেক বেটার ডিসিশন মেকিং আপনি করতে পারছেন। প্রপার রেগুলেটরি কমপ্লায়েন্স আপনি এনশিওর করতে পারেন। স্টেক হোল্ডারদের কনফিডেন্স এতে বৃদ্ধি পায় বিকজ তারা দেখছে একটা কোম্পানি প্রপারলি রিস্ককে আইডেন্টিফাই করছে, ম্যানেজ করছে। সো তাদের কনফিডেন্স বা তারা কনফিডেন্স অনেক পায় ওই কোম্পানি, তখন তারা ওই কোম্পানিতে হয়তো ডিপোজিট রাখতে চায়, তার কাছ থেকে হয়তো লোন নিতে চায়। এনহ্যান্স ব্র্যান্ড রেপুটেশন, হাই কোয়ালিটি ব্র্যান্ড এনশিওর্ড হয়। ইফিশিয়েন্ট অ্যালোকেশন অফ ক্যাপিটাল অ্যান্ড রিসোর্সেস হয়। ম্যানেজমেন্ট অফ ইমার্জিং রিস্ক, যদি নতুন কোনো রিস্ক অ্যারাইজ করে সেটাকে আপনি প্রপারলি আইডেন্টিফাই করতে পারেন এবং ম্যানেজ করতে পারেন। অপারেশনাল কস্টকে আপনি কমাতে পারেন। আপনি বিজনেসে যদি খুব এমন কোনো সিচুয়েশন হলো যেখানে বিজনেস কন্টিনিউটি এফেক্টেড হয়, যেমন কোভিডে আমরা দেখেছি, সেই ইমপ্রুভ বিজনেস কন্টিনিউটি আপনি এনশিওর করতে পারেন। স্ট্রঙ্গার অ্যালাইনমেন্ট অফ রিস্ক অ্যান্ড স্ট্র্যাটেজি এনশিওর্ড হয়।
হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ইন অ্যাডপ্টিং এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট যখন আপনি এনশিওর করতে চাইবেন তখন তো আপনার প্রপার সিস্টেম, প্রসেস এবং পিপলকে আপনার অনেক বেশি ট্রেন করতে হবে। সো এখানে এক্ষেত্রে দেখা যায় অনেক বেশি রেসিস্টেন্ট আসে। একটা যদি যে কোনো চেঞ্জ মানুষ খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে না, একটা রেসিস্টেন্স সবসময় আসে। অনেক সময় দেখা যায় এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে মানুষের নলেজ বা এক্সপার্টিস না থাকতে পারে। ইন্টিগ্রেশন চ্যালেঞ্জেস হয়, ডেটা কোয়ালিটি ইস্যুস হয়, রিসোর্সেস অনেক সময় দেখা যায় কনস্ট্রেন্ট থাকে। এই সকল কারণে দেখা যায় এন্টারপ্রাইজ ওয়াইড রিস্ক ম্যানেজমেন্ট অনেক সময় এনশিওর করা যায় না। রিস্ককে স্ক্যানিং করতে হবে এবং যদি কোনো এমার্জিং রিস্ক থাকে, নতুন কোনো রিস্ক তৈরি হতে পারে, সেগুলোকে কন্টিনিউয়াসলি দেখতে হবে। সো রিস্ক স্ক্যানিং যদি আমরা বলি, দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, অ্যানালাইজিং অ্যান্ড ইভ্যালুয়েটিং রিস্ক ইন অর্ডার টু মিটিগেট অর অ্যাভয়েড দেম। সো ইট ইনভলভস রিভিউ করবেন রিস্ককে, অ্যাসেসিং করবেন পোটেনশিয়াল থ্রেটস দ্যাট কুড হ্যাভ অ্যান ইম্প্যাক্ট ইন দ্য অর্গানাইজেশনস অপারেশন পারফরমেন্স, ফাইন্যান্সিং অ্যান্ড রেপুটেশন। দেয়ার ক্যান বি এমার্জেন্স রিস্ক, রেফার্স টু পোটেনশিয়াল রিস্ক যেটা আগে ছিল না বা নতুন করে হতে পারে, সেগুলোর দিকে নজর রাখা, রিভিউ করা এবং মিটিগেট করার ব্যবস্থা করা। 3 ক্যাটাগরিজ অফ এমার্জিং রিস্ক। একটা হচ্ছে একটা নিউ রিস্ক ইন এ নোন কনটেক্সট। আপনি কনটেক্সটটা বুঝতেছেন, রিস্কটা কী হবে সেটা নতুন রিস্ক, কিন্তু হয়তো আইডেন্টিফাই করার চেষ্টা করছেন। নোন রিস্ক ইন আ নোন কনটেক্সট হতে পারে, নোন রিস্ক ইন আন আননোন বা নিউ কনটেক্সট হতে পারে। আবার নতুন কোনো রিস্ক, নোন না, নিউ রিস্ক হতে পারেই না, নিউ কনটেক্সট হতে পারে। একটা কোম্পানির রিস্ক অ্যাপিটাইট, এটা নির্ভর করে বোর্ডের যে তাদের যে ডিসিশন বা তারা যেভাবে রিস্ক অ্যাপিটাইটটাকে সেট করছে, তাদের ভিশন মিশন সেটা অনুযায়ী। সো লেভেল অফ রিস্ক অ্যাপিটাইট সব ব্যাংকের একরকম না, কোনো ব্যাংকের অনেক বেশি, কোনো ব্যাংকের অনেক কম। সো দ্য লেভেল অফ রিস্ক দ্যাট আ ব্যাংক ইজ উইলিং টু টলারেট, যেটাকে বলা হচ্ছে রিস্ক অ্যাপিটাইট। খেয়াল করে দেখবেন যে আমরা অ্যাজ এ ব্যাংক একটু রিলেটিভলি কনসারভেটিভ কম্পেয়ার টু আদার ব্যাংকস। তার মানে কি আমাদের রিস্ক অ্যাপিটাইটটা কিন্তু একটু কম কম্পেয়ার টু আদার ব্যাংকস। বেনিফিটস অফ আর্টিকুলেটিং রিস্ক অ্যাপিটাইট। সো আপনার যে রিস্ক অ্যাপিটাইটটা আছে এটা কিন্তু আর্টিকুলেট করতে হবে, আপনি প্রপারলি এটাকে কমিউনিকেট করতে হবে সিনিয়র ম্যানেজমেন্টকে এবং থ্রু দ্য বটম লেভেলের এমপ্লয় পর্যন্ত। সো এটা যদি আপনি প্রপারলি কমিউনিকেট করতে পারেন তাহলে ক্ল্যারিটি এনশিওরড হয়, বেটার ডিসিশন নেওয়া যায় এবং স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট হয়, ব্যাংকের রেপুটেশন বাড়ে এবং কমপ্লায়েন্স উইথ রেগুলেটরি রিকোয়ারমেন্টকেও আপনি কমপ্লাই করেন। সো হোয়াট আর দ্য স্টেপস টু ডেভেলপ গুড হ্যাবিট ইন রিস্ক অ্যাপিটাইট? ফার্স্ট হচ্ছে আপনাকে রিস্ক অ্যাপিটাইটটাকে ডিফাইন করতে হবে যে আমি কতটুকু রিস্ক অ্যাপিটাইট আছে আমার, নিতে চাই। আরেকটা হচ্ছে আমি কতটুকু রিস্ক নিতে পারি। একটা হচ্ছে উইলিংনেস, একটা হচ্ছে এবিলিটি, অ্যান্ড উইলিংনেস অ্যান্ড এবিলিটি মিলেই আপনার রিস্ক টলারেন্সটা সেট হচ্ছে। দেন ইউ নিড টু স্ট্যাবলিশ গভর্নেন্স স্ট্রাকচার, develop policies and procedures, monitor and control risk, conduct training and awareness program, and review and update risk appetite. So these are the steps to develop a good habit in risk appetite. সো আমরা এরিয়াস অফ রিস্ক অ্যাপিটাইটের কথা বলছিলাম। সো হোয়াট আর দ্য এরিয়াস যেখানে আমরা রিস্ক অ্যাপিটাইটের কথা বলবো। সো যেহেতু ব্যাংক একটা লেন্ডিং ইনস্টিটিউট, সো লেন্ড করে অ্যান্ড বিগ পার্ট অফ ব্যাংকের ব্যালেন্স শিটে লোন থাকে, সো ক্রেডিট রিস্ক ইজ এ বিগ পার্ট। সো ক্রেডিট রিস্ক বলতে বোঝানো হচ্ছে যে ডিফল্ট রিস্ক ইজ এ পার্ট, যে লাইক আপনার কোনো একটা কাস্টমার ডিফল্ট করলো, সো দ্যাট ইজ পার্ট অফ ক্রেডিট রিস্ক। মার্কেট রিস্ক হচ্ছে কোনো মার্কেট ভেরিয়েবল চেঞ্জের কারণে যদি আপনার লস হয়, লাইক ইন্টারেস্ট রেট চেঞ্জের কারণে, ফরেন এক্সচেঞ্জ রেট চেঞ্জের কারণে, কমোডিটি প্রাইস চেঞ্জের কারণে, শেয়ার প্রাইস চেঞ্জের কারণে যে রিস্কগুলো অ্যারাইজ করছে। অপারেশনাল রিস্ক হচ্ছে আপনি ডে টু ডে যে অ্যাক্টিভিটি করছেন সেখানে আপনার বিভিন্ন ধরনের অপারেশনাল রিস্ক হতে পারে। সিস্টেম ফেইলের কারণে, পিপলের ফেইলের কারণে অপারেশনাল রিস্ক হতে পারে। লিকুইডিটি রিস্ক, ব্যাংকে যদি এনাফ লিকুইড অ্যাসেট না থাকে টু রিপে দ্য শর্ট টার্ম অব্লিগেশন, সো দ্যাটস লিকুইডিটি রিস্ক। ব্যাংক যদি এমন কোনো অ্যাক্টিভিটিস ইনভলভ হয় যেটার কারণে দেখা যাচ্ছে ব্রডার পিপল তাকে খুব ভালোভাবে নিচ্ছে না, তখন এটা রেপুটেশনাল রিস্ক তৈরি করে। কমপ্লায়েন্স রিস্ক, যদি ব্যাংক রেগুলার কমপ্লায়েন্স ব্রিচ করে, বারবার রিপোর্টেড হচ্ছে বা ফাইন দিতে হচ্ছে, তখন কমপ্লায়েন্স রিস্ক তৈরি হয়। সো এই সকল এরিয়াতে ব্যাংকের রিস্ক অ্যাপিটাইট কেমন হবে এবং কীভাবে সেই রিস্ককে টলারেট করবে আর ম্যানেজ করবে, সেই জিনিসটা সম্পর্কে ব্যাংককে ডিসিশন নিতে হয়।